21শে আগস্ট 2004 বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার এক সফল অভিযানের নাম 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই হামলার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দুই শিবিরে বিভক্ত করে দেয়া হয়। শুরু হয় প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের সীমারেখা টেনে দিয়ে কার লাভ আর কার ক্ষতি সেই হিসেব করলেই বেরিয়ে যাবে কারা ঘটিয়েছিল নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ঘটনা। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মোট 24 জন নিহত হয়। নিহতের পর বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগের অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। যখন আমি গাড়িতে উঠছি তখন গাড়িতে গুলি, ওরা কোনোভাবেই যাতে স্কেপ করতে না পারে। শেখ হাসিনা এবং কিছু গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চালানো হয়েছিল এই হামলা। হামলাকারীরা শেখ হাসিনাকে মারতে এতটাই বদ্ধপরিকর ছিল যে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য যখন দৌড়ে গাড়িতে উঠছিলেন তখনও তার উপর গুলি চালানো হয়েছিল, যেই গুলির দাগ তার ব্যবহৃত মার্সিডিজ গাড়িতে লেগে থাকার দাবিও করেছিল আওয়ামী লীগ। ভাগ্যক্রমে হাসিনাকে মারতে না পারলেও হাসিনার লোকজনের উপর চরম নির্যাতন চালানো হয়েছিল, এমনকি লাশ নিতেও নাকি বাধা দিয়েছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। তারা ধর্মের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বিএনপি জামায়াত সরকার নাকি এতটাই নৃশংস ছিল যে আহত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছিল। এই গ্রেনেড কোথা থেকে এলো, কিভাবে ফুটলো, এবং এই জিনিসগুলি বিশেষভাবে তদন্ত হওয়া উচিত। এর বাইরেও এই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল সেই মামলাতেও জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করেছিল বিএনপি জামায়াত সরকার। 21শে আগস্টে গ্রেনেড হামলা ফুটেজ দেখাইছে, তো যদি এইভাবে স্বীকারোক্তি না দেস মার্ডার কেসের মামলা দেখায় তাহলে আমরা খরচ পাই দেয়া। এতক্ষণ ধরে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বর্ণনা শুনছিলেন তা হলো আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার আর ফারজানা রূপাদের বয়ান। সম্প্রতি এই মামলার সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো তাহলে এই হামলা কারা করেছিল? 15 মিনিটসের আজকের অনুসন্ধান এক এক করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে। হামলার ঘটনা কারা ঘটিয়েছিল সেটা জানার আগে শেখ হাসিনা কিভাবে সেই হামলা থেকে বেঁচে গেলেন সেটা দেখা যাক। শুধু শেখ হাসিনা নয়, ওই হামলাতে আসলে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাই মারা যায়নি। এমনকি হামলার পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যাতে শেখ হাসিনার শরীরে ছোট্ট একটা আঘাতও না লাগে। ওনার ভিতরের কানে ইনজুরি হয়েছে, যার জন্য উনি এখন কানে কম শুনছেন। মূলত শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতাদের যে কিছু হবে না সেটা আগেই গ্যারান্টি দেওয়া হয়েছিল। তবে ওই হামলায় শুধু একজন কেন্দ্রীয় নেত্রীকে বলির পাঠা বানানো হয়েছিল, যার নাম আইভি রহমান। আইভি রহমানকে নিয়ে হাসপাতালে যখন এইরকম অবস্থা, এই জায়গা রক্তাক্ত, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো। আইভি রহমান সম্পর্কে দক্ষ অভিনেত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে যে মায়া কান্না করে থাকেন সেটা আসলে তার মনের কান্না নয়। মতিউর রহমান রেন্টু লিখেছেন, 1981 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর জিল্লুর রহমান তার স্ত্রী আইভি রহমানকে নিয়ে শেখ হাসিনাকে দেখতে গিয়েছিলেন। আইভিকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শেখ হাসিনা। হাসিনা আইভিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মাকে একদিনও শান্তিতে থাকতে দেননি, এখন আবার কেন এসেছেন? এ সময় জিল্লুর রহমান চোখ টিপে আইভি রহমানকে চলে যেতে বললে আইভি রহমান সেখান থেকে সরে যান। মূল ঘটনা হলো শেখ হাসিনার মা ফজিলাতুন্নেসা আইভি রহমানের সাথে শেখ মুজিবকে সন্দেহ করতেন, যে বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই পরিবারে ঝগড়াঝাটিও হতো। কিন্তু এত কিছুর পরও শেখ মুজিবের সবসময় আইভি রহমানের প্রতি ছিল একটা বিশেষ ভালোবাসার দৃষ্টি। অনেকেই বলে থাকেন আইভি রহমানকে খুশি করতে 1969 সালে শেখ মুজিব যুব মহিলা লীগ নামে নতুন আওয়ামী লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যে কারণে আইভি রহমানের মতো আনাড়ি একজন রাজনীতিবিদকে প্রথম কমিটির অর্গানাইজিং সেক্রেটারি পদ দিয়ে নূরজাহান মোর্শেদদের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে বসার সুযোগ করে দিয়েছিলেন, যে বিষয়টা ওই সময়ের অনেক রাজনীতিবিদদের চোখেই দৃষ্টিকটু মনে হয়েছিল। যে কারণে আইভি রহমানের মৃত্যুতে পৈশাচিক আনন্দ উপভোগ করেছিলেন শেখ হাসিনা। কত নিখুঁতভাবে ভয়ঙ্কর এই হামলার ছক সাজানো হয়েছিল সেটা পরিষ্কার করতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওই দিনের কয়েকটি কর্মকাণ্ড দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সন্ধ্যের তালিকায় প্রথমে মুক্তাঙ্গন থেকে সমাবেশের জায়গা পরিবর্তন। মুক্তাঙ্গনের যেই জায়গায় সমাবেশ ডাকা হয়েছিল তার দুদিকে খোলা রাস্তা, একদিকে জিপিও, অদূরে সচিবালয় অবস্থিত। মুক্তাঙ্গনে সমাবেশ করলে গ্রেনেড হামলার জন্য সুবিধামতো ভবনে অবস্থান করা সম্ভব হতো না, যে কারণে পুলিশের কাছে মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েও সমাবেশের নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে হঠাৎ করে নেতাকর্মীদেরকে জানানো হয় মুক্তাঙ্গনে নির্ধারিত সমাবেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ তো আগেই জানতো মুক্তাঙ্গনের আশপাশে কোনো বড় ভবন নেই, তাহলে তারা কেন আগে থেকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়নি? এর কারণ পুলিশ যদি আগে থেকেই জানতো যে আওয়ামী লীগ কার্যালয়ের সামনেই সমাবেশ অনুষ্ঠিত হবে, তাহলে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। কিন্তু পুলিশ যতক্ষণে দেখল নেতাকর্মীরা সবাই মুক্তাঙ্গন খালি করে দলীয় কার্যালয়ের দিকে ছুটে যাচ্ছেন, ততক্ষণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার সময় শেষ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরাপত্তা নিশ্চিতের সুযোগ না পায়, এটাই ছিল তাৎক্ষণিক স্থান পরিবর্তনের মূল কারণ। মুক্তাঙ্গনে আওয়ামী লীগের 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়, ওইটার যে এই জনসভাটা হওয়ার কথা ছিল, এখানে তো সেটা হওয়ার কথা ছিল। আগস্ট থেকে এক প্লাটুন ফোর্স মোতায়েন ছিল সকাল 9টা থেকে, যাতে এখানে কোনো ধরনের সাবভার্সিভ কোনো কাজ কারবার কেউ করতে না পারে, কোনো নিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে, এই জন্য সিকিউর করা ছিল পুরোটাই। ওনারা কাউকে না জানিয়ে, পুলিশকে না জানিয়ে চেঞ্জ করলো, তখন তো ধরেন একটা উল্টাপাল্টা কিছু একটা হয়ে গেল। সেটা আসলে ওনাদের দায়িত্ব ছিল আমাদেরকে জানানো। আওয়ামী লীগের ওই দিনের জনসভায় এরকম আরও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যা সচরাচর আওয়ামী লীগের সমাবেশগুলোতে দেখা যায় না। যেমন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পূর্ব নির্ধারিত এরকম একটি সমাবেশ কখনোই ট্রাকের উপর দাঁড়িয়ে ভাষণ দেননি। সাধারণত তাৎক্ষণিক কোনো সভা সমাবেশের ক্ষেত্রে বা শেষ মুহূর্তে অনুমতি পাওয়া সমাবেশগুলোতে মঞ্চ হিসেবে ট্রাক ব্যবহার করা হয়, কিন্তু 4 দিন আগে অনুমতি পাওয়া সমাবেশে কেন ট্রাকের ব্যবহার করা হলো সেটাও রহস্যজনক প্রশ্নের তালিকায় রাখতে হবে। বিভ্রান্তি তৈরি করতে আওয়ামী লীগ অনেক সময় দাবি করে থাকে তাদেরকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণেই নাকি শেষ মুহূর্তে ট্রাকের উপর মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে অন্য কথা। একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া নথিতে দেখা যায় 2004 সালের 21শে আগস্টের 4 দিন আগে 17ই আগস্ট পুলিশের কাছে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছিল। আবেদনে জিপিওর পার্শ্বস্থ মুক্তাঙ্গনে সমাবেশের জন্য জায়গা চাওয়া হলে পুলিশের তৎকালীন ডিসি পূর্ব সে আবেদনটি মঞ্জুর করেন। শেষ মুহূর্তে সমাবেশে অনুমতি পাবার যে দাবি আওয়ামী লীগ করে থাকে, সেটাও যদি সত্যি হয়, তাহলেও আওয়ামী লীগ যে স্থানে অনুমতি চেয়েছে সেখানেই সমাবেশ করার কথা, কিন্তু শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ মুক্তাঙ্গনের পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কেন করলো, সে উত্তর খুঁজে বের করতে হবে। সেদিন আওয়ামী লীগ কেন কার পরামর্শে স্থান পরিবর্তন করেছিলেন তার উত্তর খুঁজে বের করতে পারলে 21শে আগস্ট হামলার অনেক রহস্য পরিষ্কার হয়ে যাবে। সমাবেশের আরেকটি অস্বাভাবিক ঘটনা হলো শেখ হাসিনার বক্তব্যের সময় ঘেঁষাঘেঁষি করে তার আশপাশের নেতাদের দাঁড়ানোর ধরন। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা শেখ হাসিনাকে এমনভাবে ঘিরে ধরেছিলেন যেন কোনো একটি হামলা থেকে বাঁচানোর জন্যই চেষ্টা করা হচ্ছিল তাকে। সূত্র জানিয়েছে, বক্তব্য শুরুর আগে শেখ হাসিনাই নাকি সবাইকে ডেকে ডেকে তার পাশে এসে বসার অনুরোধ করছিলেন। একই বিষয়ে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর তার জবানবন্দিতেও উল্লেখ করেছেন। অথচ সাধারণত সভা সমাবেশগুলোতে শেখ হাসিনার সাথে কেন্দ্রীয় নেতাদের কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে দেখা যায়। সাধারণত শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতে সব সময় তার পূর্বপুরুষের ইতিহাস সহ 15ই আগস্ট এমনকি 4 জাতীয় নেতার হত্যাকাণ্ডের সব ইতিহাস তুলে ধরে স্বজন হারানোর কি ব্যথা তা বোঝানোর চেষ্টা করে থাকেন। কিন্তু 21শে আগস্ট সমাবেশে শেখ হাসিনার বক্তব্যটি ছিল স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত একটি বক্তব্য। 18 থেকে 20 মিনিটের একটি বক্তব্য পেশ করার আগে শেখ হাসিনা যে ভাষণ দিয়েছিলেন তা ছিল খুবই অগোছালো এবং তার শারীরিক ভাষা দেখে মনে হচ্ছিল কিছু একটার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মজার বিষয় হলো, গ্রেনেড হামলাকারী এতটাই হাসিনার প্রতি অনুগত যে গ্রেনেড ছুঁড়ে মারার আগে শেখ হাসিনার পুরো বক্তব্য শেষ করার সুযোগ দিয়েছিলেন। অথচ সাধারণত এই ধরনের হামলাগুলো বক্তব্যের মাঝামাঝি ঘটে থাকে। শেখ হাসিনার বক্তব্যের পর যে হামলা চালানো হলো তার আঘাতে প্রাণ গেল 24 জনের, অথচ কি অবাক, একজন কেন্দ্রীয় নেতাও মারা যায়নি এত বড় হামলার ঘটনায়। প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারী প্রায় ডজনখানি গ্রেনেড ছুঁড়ে মারলেও একটি গ্রেনেডও তার ট্রাকের উপরে ছুটতে পারেননি। পুলিশের তদন্তে মোট 11টি বিস্ফোরণের চিত্র দেখানো হয়েছে। আমাদের হাতে আসা পুলিশের আঁকা সেই ম্যাপে দেখা যায় সমাবেশে ব্যবহৃত ঢাকা মেট্রো ট 11-30-98 নম্বরের ট্রাকটির আশেপাশে মোট 11টি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশের ওই প্রতিবেদনের প্রতিটি জায়গায় যতবার গ্রেনেড শব্দটি লেখা হয়েছে ততবার গ্রেনেডের পাশে বোমা শব্দটি ব্যবহার করা হয়েছে। গ্রেনেড শব্দটি লিখতে গিয়ে কেন বারবার তদন্ত সংস্থাগুলো বোমা শব্দটি ব্যবহার করেছেন সেটা একটু দেখা যাক। 21শে আগস্টকে গ্রেনেড হামলা বলা হলেও এটা শুধুই গ্রেনেড হামলা কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে গোয়েন্দাদের। হতে পারে এটা ছিল শক্তিশালী গ্রেনেড হামলা, আবার হতে পারে বোমা এবং গ্রেনেড 2 ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। তবে সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো 11টি বিস্ফোরকের মধ্যে 4টি ছিল শব্দ বোমা আর বাকি 7টি ছিল গ্রেনেড অথবা শক্তিশালী বোমার বিস্ফোরণ।
আরও একটি বিষয় হতে পারে, মঞ্চের কাছাকাছি অবিস্ফোরিত যে দুটি গ্রেনেড পড়েছিল, অকেজো সেই গ্রেনেড দুটি হয়তো ইচ্ছাকৃতভাবেই ফেলে রাখা হয়েছিল, যাতে ঠিক ট্রাকের পাশের দুটি গ্রেনেড অবিস্ফোরিত থাকার কারণে সবাইকে এটা বোঝানো যায় যে শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয়েছিল এই হামলা। কিন্তু এই গ্রেনেড দুটি বিস্ফোরণ না হবার কারণে বেঁচে গিয়েছেন শেখ হাসিনা। অথচ এত গুরুত্বপূর্ণ অপারেশনে 13টি গ্রেনেডের মধ্যে 2টি গ্রেনেড অকেজো থাকার কথা নয়। 2004 সালের 21শে আগস্টের সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর বেশিরভাগ ধারণ করেছিল বেসরকারি টেলিভিশন এনটিভির ক্যামেরা পার্সন। এনটিভি থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার বক্তব্যের পরপর যে দুটি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় সবকিছু। তবে লক্ষণীয় বিষয় হলো, প্রথম দুটি বিস্ফোরণের পর সবাইকে ছুটোছুটি করতে দেখা গেছে, কিন্তু কাউকে আহত হতে দেখা যায়নি। পরের বিস্ফোরণগুলোতে কোনো ধোঁয়া না থাকলেও হতাহতের ঘটনা ঘটেছে। 2004 সালের গ্রেনেড হামলা মামলার সাক্ষী হিসেবে আদালতে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর। 161 ধারায় তার দেয়া বক্তব্যে তিনি বলেছেন, নেত্রীর বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে, জনগণ দিক বিদিক ছুটাছুটি করছে। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যটি আবারও রিপিট করছে, আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে। গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে, তা হলো বোমা থেকে প্রচুর ধোঁয়া বের হবে, কিন্তু গ্রেনেড বিস্ফোরণ ঘটলে ধুলা উড়বে, কিন্তু যতটুকু ধোঁয়া বের হবে সেটা অতি সামান্য। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য অনুযায়ী ট্রাকের পাশে যে বিস্ফোরণগুলো ঘটেছিল সেগুলো থেকে অনেক ধোঁয়া বের হয়েছিল। তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার, গ্রেনেড নয়। এছাড়া শেখ হাসিনা সভাস্থল থেকে ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণটিতেও কালো ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়, যদিও সেই বিস্ফোরণেও কেউ হতাহত হয়নি। অতএব এখানে সন্দেহাতীতভাবে বলা যায় এই হামলায় মোট 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যে আরও একটি বিষয় লক্ষণীয়, তিনি ধোঁয়া দেখেছেন সেই বিস্ফোরণের পর কেউ হতাহত হয়নি, বরং মানুষকে দিক বিদিক ছোটাছুটি করতে দেখেছেন। মঞ্চের এত কাছাকাছি গ্রেনেড বা শক্তিশালী বোমার বিস্ফোরণ হলে সেখানে তিনি মানুষকে আহত কিংবা রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখতেন, যেমনটা ট্রাক থেকে কিছুটা দূরে যে বিস্ফোরণগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ঘটেছিল। ট্রাক থেকে দূরে কর্মীদের উপর যেসব গ্রেনেডগুলোর বিস্ফোরণ হয়েছিল, সেখানে বিস্ফোরকগুলো এতটাই শক্তিশালী ছিল যে অনেকের দেহের বিভিন্ন অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এটা পরিষ্কার যে ওই দিনের সমাবেশে 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। এক এক বিস্ফোরণে যখন মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, তার মাঝেই শেখ হাসিনা ট্রাক থেকে নেমে বেশ কিছুটা দূরে হেঁটে গিয়ে তার নিজের গাড়িতে উঠেছিলেন। মজার বিষয় হলো, শেখ হাসিনা যখন গাড়িতে উঠছিলেন ওই সময়টুকু হামলাকারীরা আর একটি গ্রেনেডও ছুঁড়ে মারেনি। তবে আওয়ামী লীগের দাবি, ওই সময়টুকু গ্রেনেড না ছুড়লেও বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল, কিন্তু আবারও ব্যর্থ প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীরা। আওয়ামী লীগের দাবি, শেখ হাসিনাকে মারার জন্য হামলাকারীরা ডজন খানেক গুলি করলেও শেখ হাসিনার গায়ে একটিও লাগেনি। তাদের এই নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে শেখ হাসিনার গাড়ির সামনে পেছনে বেশ কয়েকটি গুলির দাগ বসানো হয়েছিল, যা ছিল আওয়ামী লীগের মহানাটকের অংশ। বিদেশিদেরকে মার্সিডিজ নিয়ে গল্প সাজানোর দায়িত্বটা ছিল সাবের হোসেন চৌধুরীর উপর, কিন্তু সমস্যা হলো এই নাটকটা ছিল অত্যন্ত নিম্নমানের পরিচালক দিয়ে তৈরি। শেখ হাসিনার মার্সিডিজ গাড়িতে যে গুলির চিহ্ন দেখানো হয়েছে সেটা যে মিথ্যে, সেটা প্রমাণ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডিজ গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে। মার্সিডিজ গাড়ির ফিচার অনুযায়ী মার্সিডিজের বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে 9 মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে, আর যদি গুলির সাইজ 9 মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে বেঁকে থাকবে। এছাড়া মার্সিডিজ গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার গাড়িতে যে কোনো গুলি লাগেনি সেটার আরও প্রমাণ রয়েছে।
21 আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিজ গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি। আওয়ামী লীগের এসব গোজামিল দেখে মার্সিডিজ কোম্পানি এবং FBI সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয়, যা অত্যন্ত সন্দেহজনক। খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে, কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে, মানে আমি গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে গিয়েছি। 21 আগস্টের রহস্যময় কথিত গ্রেনেড হামলাকে নিয়ে এভাবেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গুজব ছড়াতে থাকে। সরকারকে তদন্তে সহযোগিতার পরিবর্তে শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের অংশীদার কয়েকজন সাংবাদিক শুরু করে অবিশ্বাস্য মিথ্যাচার। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। এটা জাতির দুর্ঘটনা। যারা ওগুলো বিষয়বস্তুকে নিয়ে আসছে বর্তমান সংকটকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, আমরা আশা করব যে সেন্টিমেন্টের বশবর্তী হয়ে কথা না বললে প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে তারা যেন সহযোগিতা করে। ঘটনার প্রকৃত আসামি ধরা পড়ুক এবং তারা আমাদেরকে সহযোগিতা করে। ওনার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাহায্য নিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের আহত কর্মীদেরকে চিকিৎসা দিতেও বাধা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের ICUতে আইভি রহমান ও তারেক সিদ্দিকীকে দেখতে যান। বাস্তবতা হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেনেড হামলার পর নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিল এবং খালেদা জিয়া হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ চিকিৎসা সেবার নিশ্চিত করবার। সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল নিহতদের লাশ নাকি পরিবারকে নিতে দেয়া হচ্ছিল না। তারা আবার ইসলামের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বাস্তবতা হলো মরদেহের ময়নাতদন্ত শেষে সরকারি ব্যবস্থাপনাতে লাশ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ঘটনার পর তড়িঘড়ি করে গ্রেনেডগুলো ধ্বংস করে দেওয়া হয়। এক্ষেত্রে নাকি আদালতের কোনো অনুমতিও নেওয়া হয়নি। মজার বিষয় হলো নির্বোধ এসব সাংবাদিকদের এতটুকু জ্ঞান নেই যে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসে কখনোই আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না। যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম কাজ হলো তার নমুনা সংগ্রহ করে দ্রুত সেটা ধ্বংস করে ফেলা। এই ঘটনার ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল। এতক্ষণের যুক্তিতর্কে বাংলাদেশের চিহ্নিত ওইসব সাংবাদিকেরা যদি সত্যি বলে থাকে তাহলে আমি মিথ্যা বলছি, আর আমি যদি সত্যি হই তাহলে বিষয়টা ঠিক এমন দাঁড়াবে যে আওয়ামী লীগ ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলার খবর আগে থেকেই জানতেন। শেখ হাসিনা আগে থেকেই জানতো কিনা সেটা জানতে আমরা শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের একটি বক্তব্য শুনে আসব। আমার প্রয়াত পিতা তার নির্দেশে আমি একটি বার্তা নেত্রীকে পৌঁছে দিয়েছিলাম। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সাইদ খোকনের বাবা হামলার খবরটা ঠিকই জেনেছিলেন, কিন্তু সেই হামলাটা যে শেখ হাসিনাকে হত্যার জন্য নয় সেটা সাইদ খোকনের বাবা জানতেন না। তবে শেখ হাসিনা ঠিকই জানতেন কি ঘটতে যাচ্ছে 21 আগস্ট, যে কারণে সাইদকে সেদিন শেখ হাসিনা বলেছিলেন এত ভয় করলে কি রাজনীতি চলে। সাহসী শেখ হাসিনা এত গুরুত্বপূর্ণ খবরটি সরকারকেও জানায়নি, এমনকি নিজের দলের নেতাকর্মীদেরকেও জানাতে বারণ করেছিলেন সাইদ খোকন এবং তার বাবা মেয়র হানিফকে। নেত্রীকে বললাম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না। এত ভয় পেলে কি রাজনীতি হয়? হেসে বললেন আমাকে। মেয়র হানিফের ছেলে সাইদ খোকন শেখ হাসিনাকে সেদিন যত তথ্য জানিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো শেখ হাসিনার উপর হামলার জন্য যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টিমটি কোনো এক জায়গা থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। সুনির্দিষ্টভাবে হামলাকারী ঢাকায় পৌঁছে গিয়েছে বলার পরও শেখ হাসিনা সেদিন গুরুত্ব দেয়নি, কারণ শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ সহযোদ্ধা হানিফের চাইতে বিশ্বস্ত কারো কথায় আগে থেকেই আশ্বস্ত হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত সেই হাত শেখ হাসিনার সাথে বেইমানি করেনি। গ্রেনেডের আঘাতে সেদিন 24 জন মানুষের জীবন গেলেও শেখ হাসিনার গায়ে একটি গ্রেনেডও আঘাত করেনি। আওয়ামী লীগের তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে সব মিলিয়ে অন্তত 20 বার মারার চেষ্টা করা হয়েছে। বারবার আশপাশের লোকজন মরে, কিন্তু ভাগ্যক্রমে শেখ হাসিনা বরাবরই বেঁচে যায়। রাজনীতি করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে শেখ হাসিনার বারবার বেঁচে যাওয়ার শুরুটা হয় 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হামলার মধ্য দিয়ে। আর দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ এবং বিডিআরের গুলিতে 7 জন নিহত হয়, কিন্তু শেখ হাসিনার গায়ে একটি গুলির টোকাও লাগেনি।
111 সরকারের সময় শেখ সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে শেখ সেলিম স্বীকার করেন নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এরশাদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা। 1986 সালে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত এরশাদের সাথে শেখ হাসিনার বিভিন্ন গোপন ষড়যন্ত্র ফাঁস করে দেন শেখ সেলিম। আমাদেরকে হিসাব দিয়েছেন 2 কোটি টাকা। স্যার ওইটার ডিস্ট্রিবিউশনটা কি ছিল স্যার? পরের বছর 1989 সালে শেখ হাসিনার ধানমন্ডির বাসায় গুলি ও গ্রেনেড হামলার দাবি করা হয়। হামলার জন্য ফ্রিডম পার্টিকে দায়ী করা হলেও সেই হামলার কথা ফ্রিডম পার্টি অস্বীকার করেছেন। 1991 সালের একটি উপনির্বাচনে ঢাকার গ্রিন রোডের পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভোট দিতে গেলে তার উপর সন্ত্রাসীরা গুলি চালায়। সেখানে বোমার বিস্ফোরণও ঘটানো হয়, কিন্তু শেখ হাসিনা সেখানেও অক্ষত ছিলেন। 1994 সালের 20 সেপ্টেম্বর ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়িতে কথিত গুলির ঘটনা ঘটে। সেখানেও শেখ হাসিনাকে মারতে পারেনি হামলাকারীরা। 1995 সালের 7 ডিসেম্বর রাসেল স্কোয়ারের পাশে সমাবেশে ভাষণ দেওয়ার সময় আরেক দফা গুলি এবং বোমার ঘটনা ঘটে, কিন্তু শেখ হাসিনার ড্যাশও ছিঁড়তে পারেনি হামলাকারীরা। 2003 সালে যে স্থানে গ্রেনেড হামলা চালানো হয়েছিল, একই স্থানে 1996 সালের 7 মার্চ উপলক্ষে সমাবেশে শেখ হাসিনার বক্তৃতার ঠিক পরপর মাইক্রোবাস থেকে বোমা এবং এলোপাতারি গুলি চালানো হয়েছিল। এতে 20 জন আহত হয়, কিন্তু শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন তাদের আশপাশেও গুলি কিংবা বোমার চিহ্নও যায়নি। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র কন্যা সহ 31 জনকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে ইমেল পাঠিয়েছিলেন শোয়েব চৌধুরী নামে জনৈক এক ব্যবসায়ী। সেই ঘটনাকেও শেখ হাসিনাকে একটি হত্যা চেষ্টা বলে গণনা করে থাকেন আওয়ামী লীগ, যে বিষয়টি নিয়ে এখনও রাজনীতির আলোচনায় হাস্যরসের খোরাক যোগায়। 2000 সালের 23 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলের কাছে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখার গল্প সাজানো হয়েছিল। একই রকম বোমা পুঁতে রাখার গল্প 2001 সালের 29 মে খুলনার রূপসাতেও সাজানো হয়েছিল। এসব বোমা পুঁতে রাখার গল্প তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কেউই বাস্তবে দেখার সুযোগ পায়নি। বোমা পুঁতে রেখে যখন তেমন সহানুভূতি পাওয়া যাচ্ছিল না, তখন 2001 সালের 25 সেপ্টেম্বর নির্বাচনের ঠিক আগের একটি জনসভায় সমাবেশস্থলের পাশের একটি বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেই ঘটনায় 2 জন নিরীহ মানুষের মৃত্যু হয়। এরপর 2002 সালের 4 মার্চ নওগাঁ, 2002 সালের সাতক্ষীরায় পরপর দুবার 2004, 2007, 11, 2014 এবং 2015 সালে শেখ হাসিনাকে মারার গাঁজাখুরি গল্প সাজিয়ে নিজেকে জনপ্রিয় করবার চেষ্টা চালায় শেখ হাসিনা। তবে বারবার চেষ্টা চালালেও শেখ হাসিনার সেই বিশ্বস্ত হামলাকারীরা যে তার কোনো ক্ষতি করবে না, সেই বিশ্বাস তার বরাবরই ছিল। যে কারণে সাইদ খোকনকে হাসিনা নির্ভয়ে বলেছিলেন, ভয় পাবার কিছু নেই। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। অভয় দেয়া হলেও শেখ হাসিনার সেই রক্তের হোলি খেলায় প্রাণ গিয়েছিল 24 জনের। কিন্তু হামলাকারীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যেন শেখ হাসিনার বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয়, যে বিষয়টি তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তদন্তেও উঠে এসেছিল। 164 বলছে যে একটা গ্রিনেড যাতে ইয়েতে না পড়ে, মঞ্চে না পড়ে, মঞ্চে মানে ওই ট্রাকে না পড়ে। এবং আরো 2 জন যে আছে যারা মুকুল টুকুলের ওদের জয়ের লোক, তারাও বলছে যে কোনো ক্রমে যাতে মঞ্চে যাতে একটা গ্রেনেড না পড়ে। এটা কিন্তু ওদের 3 জনের কথা। কার কার জবানবন্দিতে এটা বলছে? 3 জনই বলছে, জর্জ মিয়া বলছে, শফিক আর হলো রানা। 21 আগস্ট নিয়ে আওয়ামী লীগের আরেকটি মিথ্যাচার হলো বিএনপি সরকার নাকি কোনো মামলা, তদন্ত কিংবা আলামত জব্দের কোনো কাজই করেননি। বাস্তবতা হলো 21 আগস্টের ঘটনার ঠিক পরদিন খালেদা জিয়ার নির্দেশে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল। বিচারপতি জয়নুল আবদিন কমিশনকে দায়িত্ব দেওয়া হয় মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের। 1 মাস 10 দিনের অক্লান্ত পরিশ্রমে 162 পৃষ্ঠার যে প্রতিবেদন জয়নুল আবেদিন জমা দিয়েছিলেন, সেটি যদি ঠিকঠাক মতো অনুসরণ করা হয় তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলার মূল ঘটনা বেরিয়ে আসবে। দীর্ঘ সেই প্রতিবেদনের একটি পর্যায়ে বলা হয়েছে, কমিশনের সংগৃহীত তথ্য প্রমাণ সন্দেহাতীতভাবে ইঙ্গিত করে 2004 সালের 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার পেছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থার নাম আসতেই ভারত আন্দাজ করতে পারে কি ঘটতে যাচ্ছে। তারপরেই শুরু হয় বিচারপতি জয়নুল আবদিনের উপর ভারতের অব্যাহত চাপ। দেশপ্রেমিক একজন বিচারকের দুর্নীতির মিথ্যা অভিযোগ, জীবনের হুমকি থেকে শুরু করে এমন কোনো মানসিক চাপ নেই যা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি।
ভারতের অব্যাহত চাপের পরেও 21শে আগস্ট নিয়ে স্বচ্ছ তদন্ত চলতে থাকায় সব গোমর ফাঁস হয়ে যাবার আশঙ্কা দেখা দেয়, আর তাতেই প্রথম আলোকে মাঠে নামায় ভারতকে বাঁচানো সেই লড়াইয়ে প্রথম আলো যা করেছে তার প্রতিটি পদক্ষেপ ছিল ভয়ঙ্কর দেশবিরোধী। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত যেন কোনোভাবেই সঠিক পথে এগোতে না পারে, সেজন্য প্রথম আলো তাদের পরীক্ষিত জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান এবং মহিউদ্দিনদেরকে মাঠে নামায়। 21শে আগস্টের তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে প্রথম আলো মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। সেই ট্রাম্প কার্ডই বাংলাদেশকে হারিয়ে জয়ী হয়েছে প্রথম আলো, আওয়ামী লীগ এবং তাদের ত্রাণকর্তা ভারত। প্রথম আলোর ওই ট্রাম্প কার্ডের উপর ভর করে বিএনপি, জামায়াত এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজের উপরই গেল 15 বছর ধরে চলেছে নির্মম জুলুম, নির্যাতনার গণহত্যা। একটা গণমাধ্যম চাইলে কত ধ্বংসযজ্ঞ চালাতে পারে তার নিকৃষ্ট উদাহরণ 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলো যে খেলা করেছে সেটি। নিষ্ঠুর সেই খেলায় 19 জন নিষ্পাপ মানুষের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু সহ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার এবং মেজর জেনারেল আব্দুর রহিমকে নির্মম নির্যাতন করা হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল আব্দুর রহিমকে জেলখানায় হত্যার অভিযোগ করেছে তার পরিবার। আইসিইউতে ওনার ভেন্টিলেটর মেশিনে অক্সিজেন সাপ্লাই 2 বার বন্ধ করা হয় এবং আমি মনে করি ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, কারণ উনি রিকভারি করছিলেন। এবং এটার কারণ হিসেবে আমার যেটা মনে হয়, উনি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। বাকিদের জীবন থেকেও কেড়ে নেওয়া হয়েছে স্বর্ণালী 15টি বছর। প্রথম আলো কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা চলুন একটু দেখা যাক। অনুসন্ধানের এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসন্ধানের এই অংশটুকু মনোযোগ দিয়ে দেখলেই প্রথম আলোর সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আপনারা এতদিন ধরে যে জজ মিয়া নাটকের কথা শুনেছেন সেটা আসলে সত্যিকারের ঘটনা। অন্যদিকে জজ মিয়াকে নিয়ে আসল নাটক সাজিয়েছে প্রথম আলো, যেটাকে আমরা এতদিন সত্যিকারের ঘটনা মনে করেছে। জজ মিয়া আসলে কে, জজ মিয়া নাটক কে সাজিয়েছিল, সেই নাটকের সব চরিত্রের মুখোশ উন্মোচন করতে পারলেই 21শে আগস্ট গ্রেনেড হামলার সব রহস্য পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রায় 6 মাসের অনুসন্ধানে বিভিন্ন রাজনীতিবিদ, প্রশাসন, সেনা, পুলিশ, গোয়েন্দা সংস্থার বর্তমান এবং তৎকালীন সময়কার যে কজনের সাথে কথা হয়েছে সকলেই একটি বিষয়ে একমত, 21শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং তাদের হামলার মূল উদ্দেশ্য ছিল বিএনপিকে জঙ্গি দল এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে তুলে ধরা। আর আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করে তারপর সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়া। ভারত এবং আওয়ামী লীগের সেই চক্রান্তের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম আলো তাদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেছে। 21শে আগস্টের পরদিন প্রথম আলো প্রথম পৃষ্ঠার একটি খবর ছিল জঙ্গি একাধিক সংগঠন গোয়েন্দাদের সন্দেহ তালিকার শীর্ষে। অথচ শুরুর দিকে কোনো ইসলামী দল কিংবা মাদ্রাসার আলেমদেরকে আটক তো দূরের কথা, কোনো গোয়েন্দা সংস্থাও এ ঘটনার সঙ্গে জঙ্গিদেরকে সন্দেহই করেনি। তবে চিহ্নিত 3 জন অপরাধীকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী, যাদের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হামলার জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছিল তারা। আর তাতেই ভিত নড়ে ওঠে আওয়ামী লীগ এবং ভারত বুঝে গিয়েছিল এই তদন্ত যদি সঠিক পথে চলতে থাকে তাহলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। যে কারণে সর্বশক্তি নিয়ে মাঠে নামানো হয় প্রথম আলোকে। শুরু হয় বিগ বাজেটের এক ভয়ঙ্কর নাটক তৈরির কাজ। তাই এরাতে সাজানো হয়েছিল জজ মিয়া নাটক। জজ মিয়া কাহিনী তৈরি করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। জজ মিয়া নাটক সাজিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বানোয়াট রাজসাক্ষী জজ মিয়া নাটক হতবাক করে দেশবাসীকেও। এতদিন ধরে আপনারা যে জজ মিয়ার নাটক দেখেছেন সেই নাটকের আজ দেখবেন শেষ পর্ব। 2019 সালের 3রা নভেম্বর প্রথম আলোতে প্রকাশ হওয়া যেভাবে ফাঁস হলো জজ মিয়া গল্প শিরোনামের সংবাদের সূত্র ধরে হাঁটলে আমরা প্রথম আলোর নাটকের মূল পরিচালক, প্রযোজক এবং কুশলীদের আসল রূপ দেখতে পাবো। পত্রিকাটি সেই সংবাদে লিখেছে, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের 21শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে তার সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। ভয়াবহ এই ঘটনায় তদন্ত ভিন্ন খাতে নেয়ার প্রক্রিয়া শুরু করা হয় প্রথম থেকেই। প্রথমেই গ্রেফতার করা হয় শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে। কদিন পর মগবাজার এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানকে। তাদের ফাঁসাতে না পেরে পরের বছর 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় জজ মিয়া নামের আরেক যুবককে। স্বীকারোক্তিতে জজ মিয়া বলেছিলেন তিনি আগে কখনো গ্রেনেড দেখেননি, গ্রেনেড ও বোমার মধ্যে পার্থক্য কি সেটাও তিনি জানেন না। 5,000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন। ওই বড় ভাইরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোল্লা মাসুদ, মুকুল প্রমুখ।
এতক্ষণ পত্রিকার যে লাইনগুলো পড়লাম সেটা প্রথম আলোর বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি সেটা পরে যাচ্ছে, কিন্তু প্রথম আলোর বিশ্বাস না হওয়াতে পত্রিকাটি কি করেছিল সেটা একটু দেখে আসি চলুন। ওই সংবাদের পরের অংশে প্রথম আলো লিখেছে, এই জবানবন্দি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে 29শে জুন প্রথম আলোয় দুটি সংবাদ ছাপা হয়। একটির শিরোনাম ছিল এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে স্বাদ অসঙ্গতি। অপরটি শিরোনাম সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী। সঙ্গে ছাপানো হয়েছিল শিশির ভট্টাচার্যের সেই বিখ্যাত কার্টুন। আষাঢ় মাস জমেছে আষাঢ়ে গল্পের আসর। তবে সিআইডি সাজানো ছকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে। 2006 সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেয় জজ মিয়ার ছোট বোন খুরশেদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জজ মিয়াকে গ্রেপ্তারের পর থেকে সিআইডি তার পরিবারকে মাসে মাসে ভরণ পোষণে টাকা দিয়ে এসেছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। 2006 সালের 21শে আগস্ট প্রথম আলোয় জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে শীর্ষ প্রতিবেদন ছাপা হয়। এরপর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। প্রথম আলোর এই সংবাদটির তথ্যানুযায়ী 2005 সালের 9 জুন মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া আটকের পর মোট 3টি সংবাদ ছাপা হয়। প্রথমটি এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে 7 অসঙ্গতি। দ্বিতীয়টি জজ মিয়া তারকা সন্ত্রাসী। এবং তারপরে সিআইডি একই পথে তদন্ত চালিয়ে গেলে 2006 সালের 21শে আগস্ট প্রথম আলো জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে তৃতীয় সংবাদটি প্রচার করেন। প্রথম আলোর সরল স্বীকারোক্তি, এই 3 সংবাদ প্রচারের পর জোট সরকার আর জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। অর্থাৎ প্রথম আলো নিজেই স্বীকার করেছে তাদের কারণেই জোট সরকার সেই তদন্ত আর এগিয়ে নিয়ে যেতে পারেনি। অনুসন্ধানের এতটুকু করে থেমে গেলে আপনার মনে হবে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিকতার কারণেই পুলিশ আর জজ মিয়াকে নিয়ে তাদের নাটক পরিপূর্ণ করতে পারেনি। কিন্তু ঘটনাটা পুরোই উল্টো। নাটকটা আসলে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার করেনি। নাটকটা করেছিল প্রথম আলোর মতিউর রহমান এবং তার গুজব বাহিনী। জজ মিয়ার ব্যাপারে অনুসন্ধানে নেমে প্রথমেই আমরা খুঁজে বের করি সিআইডি তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনকে। 21শে আগস্ট গ্রেনেড হামলার এই মামলার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। আমার একটা জিজ্ঞাসা ছিল যে এই মামলাতে এই যে জজ মিয়া যে নাটকটা বলা হয়েছিল ওই সময়ে, যে জজ মিয়া নাটক, এই জজ মিয়া নাটকটা আসলে আপনারা কেন সাজালেন? এটা কেন করতে হলো? এটা শুরু করলো প্রথম আলো, কি জানি নাম সুন্দর মতো একটা সাংবাদিক, বুঝছেন, টিপু সুলতান, টাকা দেয়, এটা করে সেটা করে, টাকা দেয়, মান্থলি দেয়, এটা দিয়ে শুরু করলো। প্রথম আলো যেরকম মিথ্যা শিরোনাম দিয়ে সংবাদ ছাপায়, এরকম পুলিশের বিরুদ্ধে নিরীহ মানুষকে ফাঁসানোর অভিযোগও কম নয়। সে কারণেই আমরা রুহুল আমিনের কথা বিশ্বাস না করে নিজেদের মতো করে অনুসন্ধান শুরু করি। তবে আমাদের সন্দেহের তীরটা শুরু থেকেই ছিল প্রথম আলোর দিকে। প্রথম আলোর বিগ বাজেটের নাটকের প্রথম স্ক্রিপ্ট লেখা হয় 2005 সালে জজ মিয়া আটকের 20 দিন পর 29শে জুন। প্রথম আলোর সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী শিরোনামের সংবাদে কারো কোনো উদ্ধৃতি না দিয়ে পত্রিকাটি মন গড়াভাবে লিখেছে, গ্রেনেড কি জিনিস জীবনেও দেখেননি জজ মিয়া। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে নিজেই বলেছেন, বোমা ও গ্রেনেডের মধ্যে পার্থক্য কি তিনি জানেন না। থানা পুলিশ বলেছে জজ মিয়া নিরপরাধ মানুষ, তার নামে থানায় কোনো মামলা নেই। প্রথম আলো ঘোষিত জীবনে কোনোদিন গ্রেনেড না দেখা নিরীহ নিষ্পাপ মামলা মোকদ্দমা মুক্ত জজ মিয়া সম্পর্কে আমাদের অনুসন্ধানে অন্তত 5টি মামলার সন্ধান পেয়েছি আমরা। সূত্রাপুর থানায় ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 7 বছর সশ্রম সাজা হয়েছিল জজ মিয়ার। বিশেষ ট্রাইব্যুনালের মামলা নম্বর 736991। তেজগাঁ থানার 22 নম্বর মামলাটি জজ মিয়ার বিরুদ্ধে 2001 সালের 2রা সেপ্টেম্বর দায়ের করা হয়েছিল। সেই মামলায় 385, 324, 326 এবং 307 ধারার মতো ভয়ঙ্কর সব অভিযোগ আনা হয়েছিল প্রথম আলোর নিরীহ নিষ্পাপ জজ মিয়ার বিরুদ্ধে। 2 মাস পর 2001 সালের নভেম্বরের 30 তারিখে মগবাজার টাঙ্গাইল হোটেলে বাবুল হত্যা মামলার আসামি হন জজ মিয়া। রমনা থানার 1 নম্বর মামলাটি 302, 34 ধারায় দায়ের করা হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলার কয়েক মাস আগে রাজধানীতে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়। গুলশান থানার রহমত হত্যা মামলার অন্যতম আসামি জজ মিয়া। প্রথম আলোর সাংবাদিকেরা এসব মামলাগুলোর সজ্ঞানে আড়াল করার পাশাপাশি জজ মিয়ার 164 ধারায় জবানবন্দিটাও গোপন করার চেষ্টা করেছেন। জজ মিয়া তার জবানবন্দিতে আরেকটি মামলার কথা স্বীকার করেছেন। সেখানে তিনি বলেছেন, তিনি টিকাটুলি অফিসার হলের পেছনে মেসে থাকতেন। সেখানে থাকাকালীন পুলিশ তাকে মেসের চৌকির নিচ থেকে বোমা ও অস্ত্র সহ গ্রেফতার করেছিলেন। সেই মামলায় তার 7 বছর জেল হয়েছিল। 2 বছর পর তার বাবা মা তাকে জেল থেকে জামিনে মুক্ত করান।
প্রথম আলোর এত বিগ বাজেটের নাটকের শুটিংয়ের আগে জজ মিয়ার চার্জশিটটাও পড়ে দেখার সময় পায়নি প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিকেরা। লম্বা সময় আর প্রথম আলোর মতো বিগ বাজেট নিয়ে অনুসন্ধান করলে জজ মিয়ার বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া সম্ভব। কারণ জজ মিয়ার আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ হলেও এক এক জায়গায় তিনি এক এক নাম ব্যবহার করতেন। অতএব তার ভিন্ন ভিন্ন নামে আরও অনেক মামলা থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষ তিনি যে বিয়ে করেছেন সেখানেও নিজের নাম পরিবর্তনের কথা স্বীকার করেছেন ওই সাংবাদিকের কাছে। জজ মিয়া নামটাও তার আসল নাম নয়, আসল নাম মোহাম্মদ জালাল আহমেদ। তেজগাঁ এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ শাসনামলে ঢাকা শহরে যে কজন উঠতি সন্ত্রাসী পরিচিতি পেয়েছিল তার মধ্যে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়া অন্যতম। নাখালপাড়া নুরানি মসজিদের আশপাশের মহল্লায় জজ মিয়া যে রায় দিত তার সে রায় নাকি কার্যকর হয়ে যেত, যে কারণে মোহাম্মদ জালাল আহমেদ বাংলা সিনেমার মতো নিজের নাম পাল্টে জজ মিয়া রাখেন। তারপর থেকে হয়ে ওঠেন ভয়ঙ্কর এক সন্ত্রাসী। এত ভয়ঙ্কর একজন সন্ত্রাসীকে প্রথম আলো কিভাবে নিরীহ নিষ্পাপ বানালো এবার চলুন সেটা দেখা যাক। জজ মিয়ার মূল পেশা ছিল হত্যা, ছিনতাই, দখল, চাঁদাবাজি। ভাড়াটে খুনি হিসেবে ওই সময়ের শীর্ষ সন্ত্রাসীদের কাছে মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার বিশেষ কদর ছিল। যদিও প্রথম আলোর শিখিয়ে দেওয়া সাক্ষাৎকারে জজ মিয়া নিজেকে সিডি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমি সিটি ক্যাসেটের ব্যবসা করি, ছবি পোস্টারের ব্যবসা করি, দোকান আমার বঙ্গবন্ধু বিভিন্ন অপোজিট। প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া যমুনা টিভিতে গিয়ে কিভাবে ফল বিক্রেতা হয়ে যায় এবার সেটা দেখা যাক। 2018 সালের 10 অক্টোবর যমুনা টিভির এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে প্রথম আলোর সিডি বিক্রেতা জজ মিয়া নিজেকে ফল বিক্রেতা হিসেবে পরিচয় দেন। জজ মিয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে আবার নিজেকে গাড়ির চালক হিসেবে পরিচয় দিয়েছেন। গাড়ি চালক জজ মিয়া ওরফে প্রথম আলোর সিডি বিক্রেতা যমুনা টিভিতে গিয়ে যেভাবে পেশা পাল্টে ফল বিক্রেতা হয়েছেন, একইভাবে প্রথম আলোতে গিয়ে সিআইডি জজ মিয়ার পরিবারকে টাকা দেওয়ার দাবি করলেও যমুনা টিভিতে গিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগের নেতারাই তাকে আর্থিক সহায়তা দিত। এছাড়া যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জজ মিয়া বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকেও আমাকে অনেক আশ্বাস দেওয়া হয়। একাধিক মন্ত্রী আমাকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। সবশেষ মাস 6 আগে এক মন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনি বলেন গ্রেনেড হামলা মামলার রায়ের পর তিনি তার দফতরে চাকরি দেবেন। কাল যেহেতু রায়, দেখি কি হয়। সংবাদের পরের অংশে জজ মিয়া আরও বলেন, অনেকেই আমাকে অনেক ধরনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 13-14 বছরে কোনো আশ্বাস বাস্তবায়ন হয়নি। তাই আমাকে এখন রেন্টে কারের একটি ভাঙাচোরা গাড়ি চালাতে হয়। সরকারের কাছে প্রত্যাশা আমার যেন পুনর্বাসন করা হয়। যমুনা টিভির সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সরকারের কাছে জজ মিয়ার যে আবদার, সেই আবদারের পেছনে রয়েছে দীর্ঘদিনের এক নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ক কতটা গভীর সেটা দেখতে আবারও কিছুক্ষণের জন্য 2003 সালে যেতে হবে। 2003 সালে 29 অক্টোবর বেশ কিছু অস্ত্র মজুদ থাকার তথ্য আসে গোয়েন্দা সংস্থার কাছে। সেই তথ্যের ভিত্তিতে কুড়িল বস্তিতে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। সেই অভিযানে সন্ত্রাসীদের সাথে প্রায় ঘণ্টাখানেক ব্যাপক গোলাগুলি শেষে আহত অবস্থায় রুবেল এবং মানিক নামে 2 সন্ত্রাসীকে আটক করে পুলিশ। তবে সেখান থেকে পালিয়ে যায় নুরুল, লিঙ্কন, মুকুল এবং জাহাঙ্গীর নামে আরও 4 সন্ত্রাসী। 2003 সালে কুড়িলে কিন্তু যেটা বলা হয় 20টা গ্রেনেড, তারপরে 4-5টা অ্যাসল্ট রাইফেল বা AK-47 ব্যবহার করা হয়েছিল 21 আগস্টে। সেই একই পরিমাণে মানে 4টা অ্যাসল্ট রাইফেল, একটা সাবমেশিন গান, 20টা গ্রেনেড, কয়েকটা রিভলভার, এগুলো কিন্তু তারও 9 মাস আগে 2009 সালের 29 নভেম্বর তারিখে পুলিশের একটা অপারেশনে কুড়িল বস্তিতে এক জায়গায় পাওয়া যায়। সেখানে 2 জনকে, রুবেল এবং মানিককে ধরা হয়, যারা কিন্তু পরবর্তীতে 21 আগস্ট গ্রেনেড হামলার সময় কাস্টডিতে ছিল, বাট ধরা যায় নাই 4 জনকে। তারা হচ্ছে জাহাঙ্গীর, নুরু, মুকুল এবং লিঙ্কন। 2003 সালে তারা ধরা পড়ে নাই। কুড়িলের ওই ঘটনা গোয়েন্দাদেরকে চরমভাবে আতঙ্কিত করে তোলে। কারণ আটক রুবেল এবং মানিকের স্বীকারোক্তি অনুযায়ী তুলির পরশ নামে একটি হিন্দু ব্যক্তির দোকান থেকে AK-47 রিভলভার, গান পাউডার, টাইম বোমার সাথে উদ্ধার করা হয়েছিল 20টি গ্রেনেড। তার চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো রুবেল ও মানিক গোয়েন্দাদের কাছে স্বীকার করেছিলেন দেশে বড় ধরনের হামলা চালাতে ভারত থেকে আসা অস্ত্রের মজুত করা হচ্ছে। সে অস্ত্র দিয়ে কি ধরনের হামলা চালানো হবে তা সঠিকভাবে জানাতে না পারলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন শীর্ষ সন্ত্রাসী জয়ের কলকাতায় একটি গোপন বৈঠকের খবর নিশ্চিত করেছিলেন রুবেল এবং মানিক। দেখেন যোগসূত্রটা কি, এই জিনিসটা কিন্তু পরবর্তীতে কখনো দেখা হয় নাই যে একই পরিমাণে গ্রেনেড, একই পরিমাণে অস্ত্র তার 9 মাস আগে পাওয়া গেছিল এক জায়গায়, এবং যারা হচ্ছে রাস্তার লেভেলের সন্ত্রাসী, যাদের হচ্ছে আওয়ামী লীগের যে বড় সন্ত্রাসী, তাদের লোক
তাদের কাছে পাওয়া গেছিল এই জিনিসগুলো, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে। তো পরবর্তীতে তো ১/১১ সরকার বা হাসিনা সরকার যখনই তদন্ত করছে, তারা কিন্তু এই জায়গাটাতে লিঙ্ক করার চেষ্টা করেন। এবার লিঙ্ক করাটা জরুরি, বিকজ মুকুল এবং জাহাঙ্গীর এই দুইজনকে তো ধরা গেছিল, নুরু এবং লিঙ্কনকে ধরা যায় নাই 2004 সালে যখন তদন্ত শুরু হয়। ইতিহাসে প্রথমবারের মতো সন্ত্রাসীদের হাতে এ ধরনের হ্যান্ড গ্রেনেড উদ্ধারের পর গোয়েন্দাদেরকে গভীরভাবে ভাবিয়ে তোলে, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায়। এরপর থেকে দেশে যে কোনো কর্মসূচির উপর বিশেষ নজরদারি শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো। 2003 সালের শেষ দিকে কুড়িলের ঘটনার পর 2004 সালের শুরুতে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক 2004 সালের 30 এপ্রিলের মধ্যে বিএনপি জামাত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ ট্রাম্প কার্ড খেলার ঘোষণা দিয়েছিলেন। জলিলের সেই ঘোষণার পর থেকে দেশের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু 30 এপ্রিল মানিক মিয়া অ্যাভিনিউতে প্রশিকার 3 দিনব্যাপী কর্মসূচি ছাড়া আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি, যে কারণে গোয়েন্দারা প্রশিকার সেই কর্মসূচি ঘিরেই ব্যাপক কঠোর অবস্থানে গেলে সেদিন আর জলিলের সেই ট্রাম্প কার্ড কাজে লাগেনি। 2007 সাল পর্যন্ত আওয়ামী লীগের সেই ট্রাম্প কার্ড সম্পর্কে সবাই অন্ধকারে ছিল। 1/11 সরকারের সময় জলিলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে জলিল জানায়, প্রশিকার ওই কর্মসূচিকে কেন্দ্র করে 10 লাখ মানুষ ঢাকায় আনার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। সেই মিটিংকে কেন্দ্র করে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পর সরকার পতনের পরিকল্পনা ছিল তাদের। প্রশিকার ওই কর্মসূচিকে ঘিরে বড় ধরনের হামলা চালিয়ে উত্তেজিত জনতাকে নিয়ে সংসদে ঢুকে পড়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। জিজ্ঞাসাবাদে আব্দুল জলিল আরও জানান, বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, মাহিবি চৌধুরী, আবু হেনা সহ বিএনপির মোট 70 জন এমপির ওই দিন আওয়ামী লীগে যোগদান করার পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পরিকল্পনা ছিল। আব্দুল জলিলের সেই ড্রাম কার্ড ব্যর্থ হওয়ার কারণ হিসেবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের অভাবকে দায়ী করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। যাই হোক, জলিলের সেই ট্রাম্প কার্ড যদি কাজে লাগতো তাহলে ওই দিনই 21 আগস্টের মতো আরেকটি ঘটনা ঘটতে পারত, কিন্তু গোয়েন্দা সংস্থার কারণে তা ব্যর্থ হয়, যে কারণে 21 আগস্ট গোয়েন্দা সংস্থাকে বোকা বানিয়ে হঠাৎ করে সমাবেশের স্থান পরিবর্তন করে আওয়ামী লীগ। গোয়েন্দা সংস্থা আগে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে আওয়ামী লীগ নির্বিঘ্নে গ্রেনেড হামলা চালাতে সমর্থ হয়েছিল। মিটিংটা শুরু হওয়ার কথা ছিল মুক্তাগরে 3টায়, কিন্তু সাধারণত ওনাদের মিটিং 3টায় বলা থাকলেও ওনাদের কর্মী নেতৃবর্গ আগে চলে আসেন। মিনিমাম 3 ঘন্টা আগে ওদের মিটিংয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে যায়। জি, তো সেই হিসেবে 12টায় ওখানে আমাদের হিসাবে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ওখানে আমরা 1:30 দিকে যখন দেখলাম যে মিটিংয়ের কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আমরা খুঁজে জানতে পারলাম যে এখানে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে গোয়েন্দা সংস্থাকে কিছুটা বোকা বানানো গেলেও ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দাদের খুব বেশি সময় লাগেনি, কারণ 21 আগস্ট ব্যবহৃত গ্রেনেড এবং কুড়িল বস্তিতে উদ্ধার করা সেই গ্রেনেড একই ধরনের হওয়াতে গোয়েন্দারা দ্রুত 2003 সালে কুড়িল অভিযানে পালিয়ে যাওয়া অন্য আসামিদের মধ্যে মুকুল ও জাহাঙ্গীরকে আটক করেন। তাদের মধ্যে মুকুল তার স্বীকারোক্তিতে জানায় গ্রেনেড হামলায় অংশ নেয়া ভাড়াটে আরেকজন সন্ত্রাসীর নাম জজ মিয়া। শীর্ষ সন্ত্রাসী মুকুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই জজ মিয়াকে আটক করা হয়, প্রথম আলোর দৃষ্টিতে যিনি নিরীহ এবং নিষ্পাপ। প্রথম আলো তাদের সংবাদে লিখেছে, জজ মিয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছে এবং সেখানে গিয়ে তার ব্যাপারে যার কাছে জানতে চেয়েছে সেই নাকি জজ মিয়াকে নিরীহ নিষ্পাপ দাবি করেছে। আমরাও জজ মিয়ার খোঁজে তার গ্রামের বাড়ি সেনবাগে গিয়েছিলাম। জজ মিয়া কেমন মানুষ ছিল সেটা বলা তো দূরের কথা, জজ মিয়া বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানে না তার গ্রামের মানুষ। লাগাও দোয়ানো কিছু করো না, আগে আসে আবার পরে ঘটনা পরে গেছে আমার আইয়ে না। আসলে জজ মিয়া সম্পর্কে এলাকার মানুষের জানার কথাও না, কারণ জজ মিয়ার পুরো জীবনে হাতে গোনা কয়েকবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় 21 আগস্টের গ্রেনেড হামলার পর লম্বা সময় জজ মিয়া নোয়াখালীর গ্রামের বাড়িতে ছিলেন। এতটা লম্বা সময় তাকে কখনোই গ্রামে গিয়ে থাকতে দেখা যায়নি। হতে পারে গ্রেনেড হামলা মামলার ঘটনায় পুলিশ যেন তাকে সন্দেহের তালিকায় না রাখে, সে কারণে দীর্ঘ সময় তিনি ওই সময় গ্রামের বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। জজ মিয়ার গ্রামের বাড়ির কেউ তার খবর না জানলেও জজ মিয়া সম্পর্কে সবকিছু জানে একমাত্র প্রথম আলো। আগেই বলেছি, আমাদের সন্দেহের তীরটা ছিল প্রথম থেকেই প্রথম আলোর দিকে, কিন্তু সেই সন্দেহ দূর করতে হলে প্রথম আলো যে জজ মিয়াকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছে সেই জজ মিয়াকে খুঁজে বের করা জরুরি। নোয়াখালী থেকে শুরু করে রাজধানীর তেজগাঁর নাখালপাড়া হন্যে হয়ে খোঁজাখুঁজির পর প্রায় 3 মাসের অপেক্ষা শেষে জজ মিয়ার সাথে কথা বলার সুযোগ হয়। মানে প্রথম আলো যে আপনাকে বলল
যে এই যে আপনাকে নাকি পুলিশ টাকা টুকা দিত, সিআইডি আপনার মাসে মাসে আপনার পরিবারকে টাকা দিত, এটা তাহলে কেন বলতে পারেন? না ভাই, আমি কারোর থেকে কোনো টাকা পয়সা পাই নাই। মোহাম্মদ জালাল আহমেদ ওরফে জজ মিয়ার সাথে কথা বলে আমরা যা জেনেছি তা এতদিন ধরে যা জানতাম তার 180 ডিগ্রি উল্টো। যে প্রথম আলো জজ মিয়ার পরিবারকে সিআইডি টাকা দিয়েছে বলে মিথ্যে সংবাদ প্রচার করেছে, বাস্তবে সেই প্রথম আলোই জজ মিয়াকে 2 লাখ টাকা এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যে সাক্ষী নিয়েছেন। প্রথম আলো আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, কি কারণে প্রথম আলোর কথায় আপনি সব জায়গায় যাইতেন, প্রথম আলোর অফিসে যাইতেন? প্রথম আলো আপনাকে কখনোই কোনো টাকা পয়সা দেয়নি? হ্যাঁ, 2 লক্ষ টাকা কিন্তু আমার ট্রিটমেন্টের জন্য দিচ্ছে। এটা তো আমি কেউই আপনাকে টাকা টুকা দেয়নি। ওটা তো হয় নাই ভাই। তারপর মনে করেন আমি আরো টাকা ঋণ করে মনে করেন এই 2 লাখ টাকার অনুদান যে আপনাকে কে দিছে? এটা টিপু ভাই। টিপু? হ্যাঁ, টিপু সুলতান। মানে না, সেগুলি জানি। আমি একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, পরে বলছে ঠিক আছে দেখি আমরা একটা চাকরির ব্যবস্থা করে দেবো। প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতানি জজ মিয়াকে বিভিন্ন সাংবাদিকদের সাথে ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করতেন। ওইসব সাংবাদিকদের সাথে কি বলতে হবে সেটাও ঠিক করে দিতেন প্রথম আলোর জঙ্গি বিশেষজ্ঞ সাংবাদিক টিপু সুলতান। প্রথম আলোতে এমনিতে কে আপনার সাথে যোগাযোগ করতো? প্রথম আলো আমি তার সাথে যোগাযোগ করতাম, আর কারোর সাথে। আর কারো কাছে আমার কেউ টিপু ভাইয়ের সাথে সাংবাদিকের লোকে ইয়াগুলা দিত, তারা আমার সাক্ষাৎকার নিত। মানে টিপু ভাই আপনাকে সবার সাথে সাক্ষাৎ করাই দিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন্য সাংবাদিকের লোকে ইয়াগুলা দিত যেন তুমি তার সাক্ষাৎকার তারা নিত। মানে উনি ওইভাবে বলে দিত যে কি কি বলবেন বা কিভাবে দিবেন, এরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জজ মিয়াকে তার নিজের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে মামলার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। প্রথম আলো কি জানতো না যে আপনার নামে যে মামলা ছিল তখনও থানায়? না, আমার নামে তখনও থানায় কোনো মামলা ছিল না। আমার দেশে এখনো আমার নামে না। ওই যে আপনি যেই মামলাতে 2 বছর জেল খাটলেন, ওই মামলাটা কি তখন ছিল না আগে? ওটা ছিল আগে, ঠিক আছে। পরে ওই মামলা আমি হাইকোর্টের পরে করছি, ওটা জামিন লওয়ার পরে এটারে খালাস করছি। আর ওই যে তেজগাঁ থানার মামলা, ওইটা ওই গুলশান থানার মামলাটা, ওই হত্যা মামলাটা, ওটা তো ভাই আমার নামে তারপর মামলা তারা করতেছে। এখন একটা মামলা করে না ভাই, তাহলে তো এটা গ্রহণ হইব না। একটা মামলা এখন ওই মামলাটা কোনটা, যেটা 7 বছরের জেল হয়েছিল, ওইটা কোন থানার মামলা? এভাবেই চিহ্নিত একজন সন্ত্রাসীকে নিরীহ নিষ্পাপ বানিয়ে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক একটি ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথম আলো। কেন, কার স্বার্থে প্রথম আলো এই ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল তার জবাব তাদেরকে দিতে হবে। দ্রুত 21শে আগস্ট মামলার পুনঃতদন্ত শুরু করে জজ মিয়া এবং প্রথম আলোর যেসব সাংবাদিক এই দেশবিরোধী ভয়ঙ্কর চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না। সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এই সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছে। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এতক্ষণ অনুসন্ধানে যা দেখানো হলো, চলুন কিছুক্ষণের জন্য তা ভুলে যাই। মনে করুন প্রথম আলোর সাংবাদিকেরা জজ মিয়ার পরিবারকে কিছুই শিখিয়ে দেয়নি। জজ মিয়ার বোন এবং মা যা বলেছেন প্রথম আলো হুবহু সেটাই তুলে ধরেছেন এবং সেই সংবাদের উপর বিশ্বাস করেই আদালত জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে সমস্যা ছিল না, কিন্তু এই গল্পের পরের অংশ চরম নিষ্ঠুর, অমানবিক। প্রথম আলোর উদ্দেশ্য শুধুই জজ মিয়াকে ছাড়িয়ে আনা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতকে বাঁচানো আর জিয়া পরিবার সহ বিএনপির শীর্ষ নেতাদের জঙ্গি বানিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো। জজ মিয়াদেরকে বাঁচানোর পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার। বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই অভিযানে প্রথম আলো অনেক দূরে এগিয়ে গিয়েছিল। একের পর এক প্রথম আলো সংবাদ ছেপেছে আর সরকার প্রথম আলোর ইচ্ছে মতোই তদন্ত করে বিচারিক হত্যাকাণ্ডের পথ
সুগম করেছে। কথিত সেই বিচারের নামে নির্বিচারে মামলার আসামি করা হয়েছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম সহ এক ঝাঁক দেশপ্রেমিক মানুষদেরকে, যারা জীবন বাজি রেখে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে চেয়েছিল। 2018 সালের 10 অক্টোবর দিনটি ছিল প্রথম আলোর বিজয়ের দিন। তাদের দীর্ঘ 14 বছরের ষড়যন্ত্রের ফসল ওই দিন ঘরে উঠেছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে 19 জন নিরীহ মানুষকে ফাঁসি, 19 জনের যাবজ্জীবন হবার পৈশাচিক আনন্দে প্রথম আলোর আনিসুল হক লিখেছিলেন ইতিহাসের দায়মোচনের রায়। বিচারিক হত্যাকাণ্ডকে কাব্যিক আবেগঘন লেখনির মাধ্যমে মানুষের জীবন নিয়ে তামাশা করেছিল প্রথম আলোর আনিসুল হক। একটু চিন্তা করতে পারেন, 5ই আগস্ট যদি দেশ স্বাধীন না হতো তাহলে প্রতিটি মানুষেরই ফাঁসি কার্যকর করা হতো। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো বিচারের নামে তামাশা করে কিভাবে নিরীহ এতগুলো মানুষের গলায় ফাঁসির দড়ি পরানোর ব্যবস্থা করেছিল প্রথম আলো। তবে প্রথম পর্ব শেষ করবার আগে কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছে করছে। আমাদের আজকের অনুসন্ধানের পর আপনারা কি মনে করেন প্রথম আলোর ওইসব সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা হোক? প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী, ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ? তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি 5 তারিখের আগে কখনোই দেখেননি। তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন। 5 তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে। এটা কোনো রাজনীতি নয়, মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো। মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে, আওয়ামী লীগের 15 বছরে আতাত করে চলেছে। সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে, গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন। মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না, কারণ সেই পথটাও তিনি আগে ভাগেই খোলা রেখেছেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিই। তিনি তো আমাদের নেতা ছিলেন, খারাপ লেগেছে। মাত্র 2 বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর 5 এটেছে, আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে। অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ, ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেইলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে। কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই। প্রথম আলো ডেইলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে। যে বাংলাদেশে মতিউর, আনিসুল, টিপু সুলতান আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে, সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না। সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে, সেই সুযোগ যেন আর কখনোই না পায়। আল্লাহ হাফেজ।